আরে, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? হ্যাঁ, জল। কি হয়েছে? একটু চিন্তিত মনে হচ্ছে। তুমি তো ফ্ল্যাটের ডিল করতে গেছিলে, তাই না? হ্যাঁ, ফ্ল্যাট নেওয়ার আমাদের তাড়া তো আছে, কিন্তু তাড়াহুড়োতে আমরা কিছু ভুল ডিল তো করতে পারি না। ভুল ডিল? কিন্তু তুমি তো বলছিলে যার ওই ফ্ল্যাটটা, তার ওই রামলাল ইন্ডাস্ট্রিতে কোনো ফ্যাক্টরি আছে। ফ্ল্যাটটা বড় আর খুব দামিও। হ্যাঁ, ফ্ল্যাট তো বাংলোর মতনই আছে। সামনে মাসে আমাদের ছেলে নিজের বউকে আমেরিকা থেকে নিয়ে ফিরে চলে আসছে। ওই ফ্ল্যাটটা তো আমাদের জন্য ঠিকই, কিন্তু তুমি জানো, যেই সময় আমি ওখানে পৌঁছালাম তো কি হলো? ওয়াচম্যান! 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 কি হলো ওয়াচম্যান, সাহেব? উপর থেকে একটা মেয়ে পড়েছে, রক্ত রক্ত হয়ে গেছে, মরে যাচ্ছে। কিন্তু এখানে তো কেউ নয়। এই কাঁচের উপরেই তো পড়েছিল, আর এই কাঁচটা ভেঙে গেছিল। কিন্তু এরকম তো কিছু হয়নি সাহেব। না, ওই মেয়েটা আমার সামনেই উপর থেকে পড়েছে, আর এই কাঁচের উপরেই পড়েছিল। সাহেব, আপনার ওয়াহাম আছে। এরকম কি করে হতে পারে? আমি দেখেছি ওই মেয়েটা উপর থেকে পড়েছে, ওকে কষ্টতে মরতে দেখেছি আমি। হ্যাঁ, একটা মেয়ে পড়ে মরেছিল নিশ্চয়ই, কিন্তু লগভগ 2.5 বছর আগে 10वीं মালে থেকে অবস্থিজির বোন আর ওনার মা বাবা পড়ে মরেছিল। ঠিক আছে সাহেব, আমি আসছি। আন্না সাহেব, আই এম সরি স্যার, আমাকে আসতে একটু দেরি হয়ে গেছে। আসুন, আপনাকে ফ্ল্যাট দেখাচ্ছি। আমি এই বিল্ডিংয়ে কোনো ফ্ল্যাট চাই না। দেখুন খান্না সাহেব, এই পশ এলাকাতে এত সুন্দর ফ্ল্যাট আপনাকে এত সস্তাতে কখনো পাবেন না। বললাম তো আমার চাই না। খান্না সাহেব, হলে নিশ্চয়ই ওনার কোনো প্রবলেম হবে, না হলে এত সুন্দর ফ্ল্যাট এত সস্তাতে কোনোদিন বিক্রি করতেন না। প্রদীপ অবস্থি, এ কি ওই যে যার বালকানি থেকে কিছু লোক পড়ে মরে গেছিল? আপনি কি করে জানলেন স্যার? আমি জানি। চলো এখান থেকে। স্যার প্লিজ, আমি অবস্থি সাহেবকে খবর করে দিই, উনি আমার ওয়েট করছেন। ঠিক আছে। হ্যালো অবস্থি, আপনি কে? অবস্থি সাহেব, আমি স্টেট এজেন্ট আহমদ বলছি। হ্যাঁ হ্যাঁ আহমদ, আরে পার্টি আনার ছিল না ফ্ল্যাট দেখার জন্যে। কি হলো? আই এম সরি অবস্থি সাহেব, 2-4 জন আমাকে আপনার ফ্ল্যাটের বারে বলেছিল, কিন্তু আমার বিশ্বাস ছিল না। আই এম সরি, আপনার ফ্ল্যাটে কোনো মনুষ আত্মা আছে? কি আত্মা আছে? আমি একে সেল করাতে পারবো না, আমি যাচ্ছি। আরে আহমদ, আহমদ শোনো তো। বাড়ি সেল হতে পারবে না? না না, আমাদের ওই ভুতুড়ে ফ্ল্যাটের কোনো দরকার নেই। তুমি তুমি কোনো অন্য ফ্ল্যাট দেখছো না কেন? ঠিক আছে। রিচা কই? রিচা ওর ঘরে আছে। কি জানি যবে থেকে ও আত্মহত্যা করা লোকেদের উপর রিসার্চ করা শুরু করেছে, ওর ঘরে শুধু খবরের কাগজই ছড়িয়ে রয়েছে। কিচ্ছু বুঝতে পারছি না। আমি দেখছি। ওয়াও,
তুমি তো নিজের রুমকে আকবরের অফিস বানিয়ে দিয়েছো, হ্যাঁ? হাউ আর ইউ? আই এম ফাইন। তোমার রিসার্চ কেমন চলছে? ভালো যাচ্ছে। খাবার তোমার অপেক্ষা করছে, ঠান্ডা হচ্ছে, আর আমার খুব জোরে খিদে পাচ্ছে। চলো। বাবা ব্যাস একটা ফাইল খুলতে হবে, এরপর আসছি। ওকে ওকে। বাবা তুমি কিছু ভুলছো। ও ইয়েস, থ্যাঙ্কস। এটা এই মেয়ে, শি ইজ নন্দিনী অবস্থি। মা, আমি যে ফ্ল্যাটটা আজকে দেখতে গেছিলাম, আমার সামনে এই মেয়েটা ওই বিল্ডিং থেকে পড়েছিল, হোয়াট? রক্ত হয়ে পড়েছিল, আর আমার সামনে মরে গেল। হোয়াট ডু ইউ টকিং বাবা? এটা তো শহরের সব থেকে বিখ্যাত কেস, আর এই মেয়েটা মরে 2.5 বছর হয়ে গেছে। 2.5 বছর? ওই বিল্ডিং এর ওয়াচম্যানটাও এটাই বলেছিল। বাবা তুমি এই মেয়েটার মুখ কোনো পেপার বা অন্য কোথাও দেখেছো হবে, আর সেই ছবিটা তোমার চোখে থেকে গেছে, ব্যাস এতে আর কোনো সত্যি নেই। আমি এই কেসটা জানতে চাইছি কারণ মেয়েটা এমবিবিএস ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল, এ ডাক্তার হতে চাইতো, আর প্রশ্নটা এটাই যে আত্মহত্যা কেন করেছিল। জানি না যে লোকের জীবনে এরকম কি বাধ্যতা চলে আসে যে ওদের সুসাইড করতে হয়। আচ্ছা মা, আমি তোমার অপেক্ষা করছি, কাম। হ্যাঁ বাবা। তুমি যদি আমার বিষয়ে জানতে চাও তাহলে আমি তোমায় নিশ্চয়ই বলবো যে আমার মৃত্যু কিভাবে হয়েছিল। আরে তুমি রেডি হওনি? ডার্লিং তুমি রেডি কেন হওনি? খাবার খেতে বাইরে যেতে হতো না? আরে ভোগে গেছে বাইরে যাওয়ার, এখানে সবকিছু এক এক করে হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে, ফ্যাক্টরিটা বন্ধ হইলো। ভেবেছিলাম এই ফ্ল্যাট বিক্রি করে ফ্যাক্টরি আবার স্টার্ট করব, কিন্তু এই ফ্ল্যাটকে কেউ নিচ্ছেই না। লোকজন তো আসে, কিন্তু জানি না ফ্ল্যাট না দেখে এমনি ফেরত চলে যায়। কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। আরে কি সব ঠিক হয়ে যাবে? এই ফ্ল্যাট বিকতে রাজি নয়। এবার ভাবছি ফ্যাক্টরিটা সেল করে নতুন ব্যবসা চালু করি, আর এই সব তোমার জন্য হয়েছে। আরে আমি কি করেছি? সব আমার জন্য সব তোমার জন্য হয়েছে। ওকে আই এম সরি। আমরা কেন লড়াই করছি? লড়ে কি লাভ? তাড়াতাড়ি চেঞ্জ করো, বাইরে যাই। দেখো প্লিজ, আমার বাইরে যাওয়ার একদম মুড নয়। ওকে বাবা, কোনো ব্যাপার না। একটা কাজ করছি, খাবার বাড়িতে আনছি। চিয়ার আপ। ওকে। তাড়াতাড়ি ডাইনিং টেবিলে চলে এসো। ওকে বাবা। না।
প্রদীপ হ্যাঁ? আরে কি হয়ে গেছে তোমার? এত অস্থির কেন লাগছো? বাবলি, আমার মনে হয় আমার পাস্ট আমাকে হন্ট করছে। কি সব উল্টো পাল্টা কথা বলছো তুমি? আমি সত্যি বলছি, আমি ওইখানে নন্দিনী, বাবা আর আর মাকে দেখলাম। প্রদীপ ও- তুমি ও- জানো যে কি হয়েছিল? এসব কি বলছো? কি হয়েছে তোমার? আমি বুঝতে পারছি না আমার কি হচ্ছে। আই এম সরি। এই কথাটা গোপনই থেকে গেল নন্দিনী। তোমার মৃত্যু ঘটনা ছিল না আত্মহত্যা? আমার মৃত্যু না দুর্ঘটনা না আত্মহত্যা। আমাদের কথা সম্পূর্ণ হয়নি। আমার মৃত্যুর আগে আমার মা 10 তলা থেকে নিচে পড়ে যায়। আমি আমার বাবাকেও সেভাবেই মরতে দেখেছি। কিন্তু তুমি তো মরে গেছিলে না? তুমি আত্মহত্যা করেছিলে না? সবাই তো এটা বলে, কিন্তু কিন্তু তুমি বলছো কি করে? তুমি তুমি আমাকে বলো, তুমি আত্মহত্যা করেছিলে? রিচা, কার সাথে কথা বলছিস? মা এখানে আ, আ, মা এখানে নন্দিনী অবস্থির ছবি ছিল মা। ও আমার সাথে কথা বলছিল। কি সব উল্টোপাল্টা কথা বলছিস? মা আমি সত্যি বলছি। এই এই একটু আগেই এই পুরো ঘরের অ্যাটমসফিয়ার একদম আলাদা ছিল, আর আর হঠাৎ করে কি জানি কোথা থেকে জোরে হাওয়া এলো আর সমস্ত ঘরের লাইট ফ্লিকার করতে শুরু করলো। মা নন্দিনী অবস্থি এখানে এক্ষুনি আমার সাথে কথা বলছিল মা। মা আমি সত্যি বলছি, ও আমাকে কিছু বলার চেষ্টা করছিল মা। বাবা, এই তুই সারা রাত জেগে যেটা করে বেড়াস। দেখো মা, যে রিসার্চ আমি করছি তার জন্যে আমাকে জাগতে হয়। বাবা আমি জানি, কিন্তু এইসব কাজ দিনের বেলাও তো করা যায়। এবার এত রাত রাত অবধি জেগে থাকলে তাহলে কি জানি কি কি ভাববি আর কি কি দেখবি। এবার রাত অনেক হয়েছে, শুয়ে পড়। হয়তো তুমি ঠিক বলছো মা, আমি কিছু ইমাজিন করেছিলাম। মা, বাবা শুয়ে পড়েছে? হ্যাঁ, সে তো কখন। চল তুইও শুয়ে পড়, আমিও তোর সাথে যাচ্ছি। আয়।
আমি তোমাকে পুরো কথাটা বলতে পারিনি। নিজের মা বাবাকে বাঁচাতে গিয়ে আমার মৃত্যু হয়ে যায়, কিন্তু আমার মা আর বাবার মৃত্যুর দায়ী কেউ একজন আছে, যাকে আজ অব্দি পুলিশ ধরতে পারেনি। কিন্তু তোমায় দেখে আমার এরকম মনে হয়েছে এবার আমার মা বাবার হত্যাকারী পালাতে পারবে না। কে? কে ওখানে? কি হলো মা? মা আমার, কি হয়েছে? এত ভয় পেয়েছিস কেন? মা, আমরা এই ঘরে লাইট অফ করে গেছিলাম, হ্যাঁ, আর হঠাৎ আমার ঘরে কম্পিউটার চলার আওয়াজ এলো। কম্পিউটারের চলার? হ্যাঁ মা। কিসব বলছিস তুই? আরে এই দেখো, প্রিন্ট আউট এইসব অটোমেটিক্যালি হয়েছে। মা, হতে পারে যে হয়তো ঘুম আসার সময় তুমি প্রিন্ট বার করে নিয়েছো। না বাবা,
আমি এক্ষুনি এখানে কোনো মেয়ের ছায়া দেখেছি। আর আর যখন তোমরা এলে তো ওই মেয়েটা এখানে নেই। বাবাও এক্ষুনি এখানেই ছিল, আমি সত্যি বলছি। জানি না আজকে বিকেল থেকে সবকিছু অদ্ভুত কেন হচ্ছে। আগে আমি ওই কম্পিউটারে ওই মেয়েটাকে দেখলাম, আর এখন তুমি বলছো যে প্রিন্ট আউট বেরিয়েছে। হুম, আমার মনে হচ্ছে যে একটা ছায়া, যেটা আমাদের থেকে কিছু বলতে চায়। বাবা তুমি এইসব কথা মানো? তুমি কি সব ভয়ঙ্কর কথা বলছো? মা তুমি ভয় পেও না, আমি এইসব কথা বিশ্বাস করি না। আমি সত্যিটা খুঁজেই ছাড়বো। আমি মিস্টার প্রদীপ অবস্থির সাথে দেখা করতে চাই। জাস্ট আ মিনিট। হ্যালো অবস্থি স্যার, আপনার থেকে আলাপ করতে চাই। জাস্ট আ মিনিট। হ্যাঁ ম্যাডাম, কি নাম বললেন? রিচা। রিচা স্যার, রিচা। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ আপনি যেতে পারেন, কিন্তু এর আগে এন্ট্রি করে দিন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ আমি প্রদীপ অবস্থি, কি করতে পারি আপনার জন্য? দেখুন আমি মাস্টার্স ইন মাস কমিউনিকেশন করেছি, আর এই সময় আমি কোনো একটা সাবজেক্টে রিসার্চ করছি, আর তার সম্বন্ধে আমার আপনার সাহায্য চাই। কিরম সাহায্য? আসলে আমার সাবজেক্ট হচ্ছে আত্মহত্যা, সুইসাইড। এর মধ্যে আপনার আমি কি হেল্প করতে পারি? আমি আপনার সাথে আপনার বোন নন্দিনী ব্যাপারে কিছু বলতে চাই। দেখুন, আমি কোনো কথা বলতে চাই না, আপনি প্লিজ এখান থেকে চলে যান। আপনি আমার কথাটা তো শুনুন। আমি বললাম না আমাকে কিছু বলার নেই। আপনি আমার পুরনো ঘাওকে খুঁড়তে এসছেন। আমি তো শুধু এটা জানতে চাই যে নন্দিনী আত্মহত্যা করেছিল কেন। শাট আপ, শাট আপ। আমি কিছু শুনতে চাই না। যদি তুমি মেয়ে না হতে না, আমি অনেক খারাপভাবে পেশ আসতাম তোমার সাথে। চলে যাও এখান থেকে। গেট আউট, গেট আউট। কি হয়েছে? এই মেয়েটা কে ছিল? জার্নালিস্ট ছিল, জিজ্ঞেস করছিল নন্দিনী আত্মহত্যা কেন করলো। স্টুপিড পিপল। এসো মা, এসো। বসো। দেখো, আমরা তো তোমার কাজ করে দিয়েছি। ইনি হচ্ছেন এসিপি সাহেব, মিস্টার রাঠোর। হ্যালো, হ্যালো। আমাকে আপনার বাবা নিয়ে বললো যে আপনি নন্দিনীর দাদার সাথে দেখা করতে গেছিলেন। হ্যাঁ, আমি ওনার সঙ্গে দেখা করতে ওনার বাড়ি গেছিলাম। ওকে। আমি নন্দিনী ব্যাপারে ওনার থেকে কিছু জিজ্ঞেস করতে চাইছিলাম, কিন্তু উনি আমার কোনো প্রশ্নেরই জবাব দেননি। হুম। ইনফ্যাক্ট আমার ইনসাল্ট করে বাড়ি থেকে বার করে দিয়েছে। ইয়ে অবস্থি ফাইবারের মূর্তিগুলো এক্সপোর্ট করে। ইনার রামলাল ইন্ডাস্ট্রিয়াল স্টেটে ফ্যাক্টরি আছে। এই কেসটা এমন আছে, 27 ডিসেম্বরের রাত্রে অবস্থির মা বাবা আর ওর বোন নন্দিনী তিনজন নিজেই বিল্ডিংয়ে কম্পাউন্ডে তিনজন মারা পাওয়া গেছেন। পোস্টমর্টম রিপোর্টের পর এই কথার জানকারি হলো যে তিনজন একসাথে ছালাং লাগিয়ে খুশখুশি করেছেন, আর হয়তো ওনাকে দশমালা থেকে কেউ ফেলে দিয়েছে। ওখান থেকে কেউ সুসাইড নোট পাওয়া যায়নি বা এমন কোনো সবুত পাওয়া যায়নি যা দিয়ে এই কথা সাবিত হয় যে পিপি অবস্থি ने নিজের মা বাবার আর নিজের বোন নন্দিনীকে 10वें মালে থেকে নিচে ফেলে দিয়েছিল। আর পিপি অবস্থি দেখতেও এভাবে লাগেও না।
আর যখন এই হাদসা হওয়ার ছিল ওর পর ঠিক 5 মিনিট আগে মিস নন্দিনী অবস্থি পুনা থেকে এসছিল। ওয়াচম্যান ওকে উপর যেতেও দেখেছে। এই প্রথম একটা এমন মিস্ট্রি আছে যে লাখ কোশিশ করার পরও পুলিশ একে সলভ করতে পারিনি। আমরা আরও অনেক কথাও গড় করলাম, যেমন নন্দিনী এমবিবিএস করছিল, সব দিক থেকে ওর ফাইন্যান্সের প্রবলেম ভালো ছিল, ওর মা বাবা খুশি ছিল, ওনার কোনো প্রবলেম ছিল না। আর সত্যি বলবো যে এই কথা আমাকে লেগেছে, এই কেস আমি সলভ করতে পারিনি। তাহলে স্যার আপনি এই মিস্ট্রিতে কোন সিদ্ধান্তে এসছেন? এই আমার নজরে তো শুধু একটা হাদসা আছে। সেটা কি করে? এমন যেভাবে বালকনি থেকে কেউ তো পড়ছিল, ওকে বাঁচাতে দ্বিতীয় গেল, আর দ্বিতীয়কে বাঁচাতে তৃতীয় গেল, ব্যাস তারপরে একটার এক পড়ে গেল। আমি তো এতই বুঝতে পারলাম। এই দেখুন স্যার, আমি কম্পিউটারে টাইপ করা এই লেটারটা পেয়েছি। এতে নন্দিনী একটা বিশেষ কথা বলেছে, আমিও এটাই খুঁজছি। এবার কি বলবো এসিপি সাহেব, কিছুদিন ধরে কিছু অদ্ভুত অদ্ভুত হচ্ছে। যদি আমি আপনাকে কিছু বলি আপনি বিশ্বাসই করবেন না। আমি নন্দিনীকে 10 তলা থেকে পড়তে দেখেছি, আমি রক্ততে ছটপট করতে দেখেছি। এটাই বুঝে নেন যে আমি নিজের চোখে ওকে মরতে দেখেছি। তাহলে এর কারণে আছে, মনে হচ্ছে কোথাও না কোথাও কিছু গড়বড় নিশ্চয়ই আছে। কেউ তেমন আছে যে আইনের সাথে খেলা করছে। এনিওয়ে, আমি আসি। আর হ্যাঁ, এটা আমি নিজের কাছে রাখছি। ওকে, আসুন। আসুন। কে ওখানে? কে ওখানে? আমি তোকে 2 মিনিটে ফোন করছি। ওকে, বাই। এটা কি? পড়ো ওকে। এরকম অদ্ভুত খবর ছাপা হয়েছে। মা বাবা নন্দিনীর কেস রিওপেন হবে, পুলিশ আবার খোঁজ খবর নেবে। এবার কি হবে প্রদীপ? দেখি কি হয়।
এখানে? আমি তোমাকে ভয় দেখাতে চাইনি, আমি তো শুধু সাহায্য চাইতে এসেছি। কারণ তোমার জন্যে 3টে আত্মা ন্যায় পাবে। দরজা খোলো। কে এখানে? কে? কে আছে এখানে? নন্দিনী? কিন্তু নন্দিনী তো মরে গেছে না? তুমি নন্দিনী কি করে হতে পারো? হ্যাঁ, নন্দিনী মরে গেছে, কিন্তু নন্দিনীর সাথে যে অন্যায়টা হয়েছে তার বিচারের জন্য নন্দিনীর আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে, আর ততদিন ঘুরে বেড়াবে যতক্ষণ না ওকে ন্যায় দেওয়া হচ্ছে। তুমি আমাকে এটা বোঝাতে চাইছো যে তুমি নন্দিনীর আত্মা? হ্যাঁ, এটাই বোঝাতে চাইছি তোমাকে। যদি তুমি নন্দিনীর আত্মা হও তো তুমি এটাও জানবে তাহলে 27 ডিসেম্বরের রাত্রিরে কি হয়েছিল। বলছি, তাহলে বলো কি হয়েছিল 27শে ডিসেম্বরের রাতে? সেই রাতে অনেক হয়ে গেছে, আর আমি সহ্য করতে পারছি না, সহ্য হচ্ছে না আর। শান্ত হয়ে যাও নির্মলা, শান্ত হয়ে যাও। কি করে শান্ত হয়ে যাব? কি করে শান্ত হয়ে যাব? কি করে শান্ত হয়ে যাব আমি? জল মাথার ওপরে উঠে গেছে, আমরা কাউকে কিছু বলতেও পারবো না। নির্মলা, আমি বাধ্য, আমি তোমার কোনো সাহায্য করতে পারছি না। তোমার এই অবস্থায় দায়ী আমি নির্মলা, আমি। এরকম বলবে না, এরকম বলো না। তোমার জন্যই তো আমি বেঁচে আছি, না হলে। নির্মলা, এবার আমার দ্বারাও সহ্য হচ্ছে না। ব্যাস ব্যাস ব্যাস, কত হলো? 20 টাকা। 20 টাকা। নমস্কার ম্যাডাম, নমস্কার। আমি কিছু হেল্প করবো আপনার? না না, আমি চলে যাব, থ্যাংক ইউ। নির্মলা, ও নির্মলা! বাবা, রিচা, তুমি এটা জানতে চাও তো যে এসবের জন্য দায়ী কে? হ্যাঁ, আমি এটা নিশ্চয় জানতে চাইবো যে এই সব কিছু দায়ী কে। বলো আমাকে, কে এই সব কিছুর জন্য দায়ী? তুমি এটা জানতে চাও তো যে এসবের জন্য দায়ী কে? হ্যাঁ, আমি এটা নিশ্চয় জানতে চাইবো যে এই সব কিছু দায়ী কে। বলো আমাকে, কে এই সব কিছুর জন্য দায়ী? সেই মানুষটা কে
এটা জানার জন্য তোমাকে আমার গল্প মন দিয়ে শুনতে হবে। সেই রাতে আমাদের ঘরে দুটো খুশি মানানো হচ্ছিল। এক তো আমার মেডিকেল কলেজে অ্যাডমিশন হওয়ার জন্যে, আর দ্বিতীয় আমার ভাইয়ের। আমাদের ট্রান্সপোর্টের অনেক বড় কারোবার ছিল, আর আমার ভাই আমার জন্য বৌদি পছন্দ করেছিল। আর যে বৌদিকে পছন্দ করেছিল সে প্রথমবার আমাদের বাড়িতে খেতে আসছিল। আরে মা, তাড়াতাড়ি করো, মনে হয় দাদা এসে গেছে। মা, বাবা, দেখো দাদা এসে গেছে। মম, ড্যাড, এই আমার ফ্রেন্ড আছে বিমলা। ফ্রেন্ড? এনিওয়ে, বিমলা না, বাবলি। অ্যাকচুয়ালি আমার পেরেন্টস অনেক ওল্ড ফ্যাশন নাম রেখেছিল, তাই আমার নাম পাল্টে বাবলি রেখে নিয়েছি। বাবলি, এই আছে বোন আমার নন্দিনী। হাই। হাই। আমার বাবা, হ্যালো। ইনি আমার মা। হ্যালো। ভালো থেকো মা। ইটস ওকে। আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি? চলো কি খাবার খাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলো খাবার খাই। আমি তোমাকে আগেই বলেছিলাম না যে আগে সব কথা ক্লিয়ার হবে। কেমন বাবলি, খাবার খাওয়ার পরেও হতে পারে। না, আমি আগেই আপনাদের সাথে কিছু কথা বলে নিতে চাই। আমি আমার মা বাবার সাথে থাকি না, 3 বছর ধরে একলা আছি, ইন্ডিপেন্ডেন্ট। আপনাদের কোনো কোনো প্রবলেম? যদি মেয়ে নিজেই ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায়, মা বাবার সাহায্য না নিতে চায়, তাহলে এটাতে কি খারাপ আছে? না, এই ব্যাপার নয়। অ্যাকচুয়ালি আমার পার্সোনাল লাইফে কারোর ইন্টারফেয়ারেন্স পছন্দ নয়, আর এই কারণেই আমি আমার প্যারেন্টসের বাড়ি ছেড়ে দিয়েছি। আপনার কোনো অসুবিধা? না মা, আমরা তো শুধু আমার বাচ্চাদের খুশি চাই, আর কিছু না। এর মানে এটাই যে আমি আপনাদের পছন্দ, রাইট? মা, যেদিন থেকে তুমি প্রদীপকে পছন্দ করেছো সেই দিন থেকেই তুমি আমাদের বাড়ির বউ হয়ে গেছো। বেশ মা, আমার একটাই ইচ্ছে, যেদিন তোমাদের বিয়ে হবে সেদিন তোমার মা বাবার আশীর্বাদ তোমায় আর আমার ছেলেকে অবশ্যই পেতে হবে। কেন? যদি আমার প্যারেন্টসরা না আসে তাহলে কি আমি আপনার ছেলের সাথে বিয়ে করতে পারি না? আরে না না মা, আমরা এরকম তো বলিনি। ওকে, যখন সব কথা ক্লিয়ার হয়ে গেছে তাহলে খাবার খাই। আসুন। নমস্কার। বলুন। হয়তো আপনি আমায় চেনেন না, আমি প্রদীপ অবস্তির বাবা মনোহর অবস্তি, আর এই আমার বউ। ওকে ওকে, আসুন প্লিজ। বসুন বসুন প্লিজ। আরে শুনছো, দেখো কে এসছে। হরিপ্রসাদ জি, আমার ট্রান্সপোর্টের বিজনেস আছে। এই শুনে অনেক খুশি হলাম। বলুন আপনার আমি কি হেল্প করতে পারি? আপনি আমাকে ডাকলেন? ও, ইনি হলেন প্রদীপের মাম্মি আর ইনি হলেন ড্যাডি। ইনি হলেন আমার বউ নলিনী। নমস্কার। নমস্কার। আপনারা দাঁড়িয়ে কেন? বসুন না। হ্যাঁ, তুমিও এসে বসো বসো। হরিপ্রসাদ জি, আমি আপনার মেয়ে নির্মলার ব্যাপারে কথা বলতে এসেছি। বিমলা, ক্ষমা করবেন, আমাকে বিমলা থেকে কিচ্ছু নেওয়া দেওয়া নয়, আর ও এখানে থাকে না। হরিপ্রসাদ জি, জমানা বদলে গেছে। আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, এবার ও ওর সঙ্গে বিয়ে করতে চায়। আরে ওকে আটকাও, আটকাও ওকে, ওকে বুঝান, ওকে মানান। দেখুন, আমার মেয়ে
কারোর বাড়ি বউ হওয়ার যোগ্য নয়। এইসব হয়তো আপনি রেগে বলছেন, কারণ আপনার মেয়ে আপনাদের সাথে থাকে না, আপনাদের ঘর ছেড়ে চলে গেছে। ও বাড়ি ছেড়ে চলে গেছে? আরে আমি নিজের বাড়িকে ছেড়ে চলে এসেছি। দেখুন অবস্থিতা, আপনি বউ রূপে অনেক বড় মুসিবত কিনে আনছেন। আমি আপনাকে বুঝাচ্ছি, আপনি এই খেয়ালকে দিল থেকে বের করে দিন, না হলে আপনি খুব পস্তাবেন। হরিপ্রসাদজি, আমার অবস্থা এরকম যে আমার ছেলেকে না বলতেই পারি না। হয়তো আপনি ঠিক বলছেন, কেউ ভাগ্যের লেখা বদলাতে পারে না, কিন্তু আমরা দুজন ওই বিয়েতে আসতে পারবো না। আপনাকে বুঝিয়ে দেওয়া আমার ধর্ম ছিল, আর আমি আমার ধর্মের পালন করেছি। এটা আমার বদকিসমতি আছে যে বিমলা আমার মেয়ে আছে, আর ওর নোংরামি হাতে গিনি দিতে পারবো না। আগে আপনি চান আর আপনার ভাগ্য। না ড্যাড, আমি আপনার এই কথা মানতে পারবো না। বাবা, বাবলি আজাদ খেয়াল আর ইন্ডিপেন্ডেন্ট মেয়ে আছে। দেখো বাবা, আমি তোমার পছন্দকে বারণ করছি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটা মেয়ে এত কম বয়সে নিজের মা বাবার বাড়ি ছেড়ে চলে এসছে, ওটাও শুধু এই জন্য যে ওনাদের নাক গোলানোর ওর পছন্দ না। দেখ বাবা, আমরা হিন্দুস্তানি, আমাদের এইটাকে ভদ্রতা মনে করে না। বাবা, আমার তো মনে হচ্ছে যে এই মেয়েটা তোমার জীবনে এসে তোমায় খুশিতে রাখতে পারবে না, আর হতে পারে যে পরে তুমি পস্তাতে পারো। আপনি চিন্তা করবেন না বাবা, আমাকে পস্তাতে হবে না। আর দেখুন, আপনার এই খেয়ালটাকে আমি ভুল সাবিত করিয়ে থাকবো। ঠিক আছে বাবা, তোমার খুশিতেই আমাদের খুশি আছে। থ্যাংক ইউ বাবা। না চাওয়া সত্ত্বেও রিচা বাবা মেনে নিল, আর অনেক কষ্ট করে উনি মাকেও বুঝিয়ে নিয়েছিলেন। আমাদের বাড়িতে খুব ধুমধাম করে বিয়ের জোগাড়জাট শুরু হয়ে গেছিল, কিন্তু বিমলা সবার প্রথম ঝটকা তখন দিল যখন ও রীতি রেওয়াজ মেনে বিয়ে করতে অস্বীকার করে দিল। ও কোর্ট ম্যারেজ করতে চাইছিল। ও এইটুকুও ভাবলো না যে একটা মা বাবার কতটা খুশি হয় যখন পুরো পরিবারের সাথে তার নিজের ছেলের বিয়ে ধুমধাম করে করা হয়। যাই হোক, পড়াশোনার জন্য আমি পুনেতে থাকতাম। হ্যাঁ, এটা ঠিক যে আমার যাওয়া আসা লেগেই থাকতো, কিন্তু বাড়ির পরিবেশ বদলাতে রইল। কিন্তু এই ব্যাপারটার বিষয়ে কেউ আমাকে একটু বুঝতে দেয়নি। আর ওইদিকে বৌদি পুরো বিজনেস নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছিল, আমার দাদাকে পুরোপুরি নিজের মুঠোয় করে নিয়েছিল, যে বিষয়টার ব্যাপারে আমি অনেক পরে জানতে পারি। 2 মিনিট প্লিজ। দেখো বাবলি, আমি কালকের মিটিং তৈরি করছি, 2 মিনিট দাঁড়াও প্লিজ। আমার কথা আছে। আচ্ছা বাবা, বলো কি কথা আছে। শুনবে তো? আজ পর্যন্ত তোমার কোনো কথা আমি মানিনি। বলো কি কথা আছে। দেখো, ট্রান্সপোর্টের যে ব্যবসাটা না, এটা তোমাকে ওখানে নিয়ে যেতে পারবে না যেখানে আমি তোমায় দেখতে চাই। আমার কথা শোনো তো, অন্য কোনো বিজনেস করো, আমি তোমার হেল্প করব। বাবলি, এটা তুমি কি বলছো? আমাদের ট্রান্সপোর্টের ব্যবসা ভালোই জমে আছে, আর তুমি চাও একটা জমা বিজনেস ছেড়ে নতুন ব্যবসা করব? তো এতে অসুবিধা কি? এই ব্যবসা বাবা তখন শুরু করেছিল যখন বাবা পড়াশোনা জানতো না, বাস আর ট্রাকের লাইনে চলে গেল। কিন্তু আমাদের সাথে তো এরকম নয় না। বলছো তো তুমি ঠিকই, কিন্তু কি বাবা মানবে? কেন মানবেন না? তুমি তো বলছিলে যে বাবা আমাকে বউ হিসেবেও স্বীকার করবেন না। আমাদের যে নিজেদের মডার্ন লাইফস্টাইল, ওটাও রিজেক্ট করে দেবে। কিন্তু সেটা হয়নি না, দেখেছো? আমি বাবাকে তো মানিয়ে নিয়েছি। এবার তুমি এইটুকুনিও কথা বলতে পারবে না বাবার সাথে? ওটা তো ঠিক আছে বাবলি, কিন্তু ব্যবসার কথা বলা। প্লিজ,
একবার ট্রাই তো করো প্লিজ। ওকে, খুশি? আস্তে আস্তে বিমলা বৌদি আমাদের পুরো কারোবার নিজের মুঠোয় করে নেয়। অতীব চালাকি আর খুবই বুদ্ধির সাথে দাদা বাবাকে দিয়ে সব কাগজে সই করিয়ে নিত। এই কথার বিষয়ে বাবা অনেক পরে জানতে পারে। আরে অবস্থি সাহেব, আপনি এসে গেছেন? আপনি আর্জেন্ট ফোন করেছিলেন, সেই জন্য আমি চলে এলাম। অনেক ভালো, অনেক ভালো। আসুন চলুন। আসুন আসুন, বসুন প্লিজ। কি ব্যাপার হরিপ্রসাদ জি, আমাকে আপনার বাড়িতে কেন ডাকলেন? অবস্থিদা, আপনি জানেন যে আমি স্টক এক্সচেঞ্জে কাজ করি। প্রতিদিন আমাকে লোকের সাথে আলাপ করতে হয়। আজকে আমাকে জানকারি হলো যে আপনি আপনার ট্রান্সপোর্টের কাজের দিকে ধ্যান দেওয়াই বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ হরিপ্রসাদ জি, এবার আমার রিটায়ার হওয়ার সময় চলে এসছে। ছেলের বিয়ে হয়ে গেছে, সেই জন্য আমি আমার সব দায়িত্ব আমার ছেলের ঘাড়েই দিয়ে দিয়েছি আর নিশ্চিন্ত হয়ে গেছি। আপনি এভাবে নিশ্চিন্ত হয়ে গেছেন যে আপনার নিজের ছেলের আপনার বিশ্বাসঘাতটা জানতেই পারেননি। হরিপ্রসাদ জি, এটা এটা আপনি কি বলছেন? আমি ঠিক বলছি। আমি আপনাকে খবরদার করেছিলাম যে আপনি আমার মেয়ে রূপে একটা মুসিবত নিজের বাড়ি নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি ওই সময় আমার কথা মানেননি। আজকে ওর ভয়ানক নতিজা আপনার সামনে আসতে চাইছে। হরিপ্রসাদ জি, আপনি কি পরিণামের কথা বলছেন? আমার মেয়ে আপনার ছেলেকে বহকিয়ে আপনার ট্রান্সপোর্টের সব কারোবার আপনার রাইভাল গ্রুপ পবন ট্রান্সপোর্টকে বিক্রি করে দিয়েছে। কি? অবস্থিদা, আপনার ছেলে এমন কাগজে আপনার থেকে সাইন করিয়ে নিয়েছে যেই কাগজে আপনি ভালো করে চেক করতে পারেননি, আপনি দেখতেও পাননি। আপনার সবাই পয়সা কমিক্যাল ব্যবসায়তে লাগতে যাচ্ছে। আপনি বরবাদে কাতারে আছেন। যদি আপনি এই হালাত দিয়ে বের হতে চান বা কিছু করতে চান, তাহলে আপনি তাড়াতাড়ি করুন, শুধু তাড়াতাড়ি, না হলে। প্রদীপ, ইয়েস ড্যাড। বাবা এটা কি করলে তুমি? আমার সব গোছানোর ব্যবসা, গুডউইল সব কিছু তুমি বিক্রি করে দিলে। ড্যাড, এর মধ্যে প্রবলেম কি? আজকে সংসার তরক্কি করছে, আগে যাচ্ছে। আর আমার মনে হয় এই কেমিক্যাল ফিলে আমি তরক্কি করতে পারি, আগে যেতে পারি। আর আপনি হয়তো জানেন না, কিন্তু বাবলিকে এই কেমিক্যাল ফিল্ডে ভালো করে জানকারি আছে। আরে বাবলি বাবলি, আরে বাবা তুমি সব সময় আমার বউয়ের কথা বলে কেন সব সময় আটকে দাও? আরে ও আমার পছন্দ ছিল না, শুধু তুমি পছন্দ করো বলে আমি তোমার সঙ্গে বিয়ে করিয়ে দিয়েছি। বাবা, আপনাকে যা কিছু বললাম এই জন্য বললাম যে বাবলিকে পছন্দ আছে। না বাবা, আমি তোমায় এটা করতে দেব না। আরে ওই মেয়েটা তোমায় বরবাদ করার পথে নিয়ে চলে যাচ্ছে, আর আমি সব সময় তোমায় আটকাবো। মনোহর অবস্থিজি, এখন অনেক দেরি হয়ে গেছে। কি দের হয়ে গেছে? আপনি নিজের হাতে নিজের সব ব্যবসা আমার নামে করে দিয়েছেন। এখন সবকিছু আমার নামে। এবার যেমন আমি বলবো তেমনই হবে। প্রদীপ, এ কি বলছি বউ? বাবা, বাবলি ঠিক বলছে। এর মানে এটা হলো যে তুমি আমার ছেলে হয়ে নিজের বাবার সঙ্গে বিশ্বাসঘাত করলে। ও কমন বাবা, এ নিয়ে সমস্যা কি? এক না একদিন ব্যবসা আমার হবেই। আরে আমার সব ব্যবসা তোমার হাতে দিয়ে অনেক খুশিতে থাকতাম আমি, কিন্তু তুমি বউয়ের কথা শুনে তুমি নিজের বাবার সঙ্গে বিশ্বাসঘাত করলে। অবস্থিজি, এইটা ভুলবেন না যে এই সময় আপনি আপনার নয় আমার অফিসে দাঁড়িয়ে আছেন। আর আমি চাই না যে আপনার এই বাজে কথা অফিসের লোক শুনুক। এক্সকিউজ মি ডার্লিং। Sure. একটা কাজ করুন, বাড়ি যান, নিজের মুখ বন্ধ রাখুন আর নিজের বয়সকালের সময় নিজের স্ত্রীর সাথে শান্তিতে কাটান। আপনি আসতে পারেন।
তোর সাহস কি করে হলো আমার স্বামীর অপমান করার? সবার প্রথমে তো আপনি আমাকে এটা বলুন যে বিনা আমার পারমিশনে আমার বেডরুমে আসার সাহস আপনার কি করে হলো? আর একটা কথা, অসভ্যতা আমি সহ্য করার আমার কোনো শখ নেই। যদি আপনি আপনার অ্যাটিটিউড না পাল্টান তাহলে মনে রাখবেন ভালো হবে না। কি বুঝেছেন মাদার ইন ল? কি বললি তুই? মানুষের সম্মান তাদের নিজেদের হাতে হয়। যদি এই বাড়িতে থাকতে চান তাহলে নিজের মুখ বন্ধ রাখুন। নাহলে আপনি তো জানেনই অনেকগুলো ওল্ড এজ হোম খুলেছে এই শহরে। আপনাদের দুজনকে ওখানেই ফেলে এসে যাব। আসতে দে প্রদীপকে, ওর সাথেই কথা বলবো আমি। শাশুড়ি মা, এবার আপনি তো কোনো শ্রবণ কুমারকে জন্ম দেননি। আর একটা কথা আরও মনে করাতে চাইবো, একটা মেয়েও আছে আপনার, তার বিয়েটিও দিতে হবে। যদি আপনি আমার স্বামীর সামনে নিজের মুখ খোলার চেষ্টা করেন তাহলে ওই মেয়ের ফিউচারের সর্বনাশ করে রেখে দেবো আমি। বুঝেছেন আপনি? নাও আউট। রিচা, বিমলা আমার মা বাবার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল। রোজ রোজকার ঝগড়া, টিটকিরি আর গালাগালি ওনারা আর সহ্য করতে পারছিলেন না। ওরা দুজন আত্মহত্যা করে নেওয়ার নির্ণয় নেয়। নিজের ছেলের বিশ্বাসঘাতকতায় ওনারা এতটা ভেঙে গেছিল যে ওনাদের সামনে শুধু এটাই একটা পথ ছিল। আমি 1-2 দিনের জন্য আসা যাওয়া করতাম, কিন্তু ওনারা এতটা স্বাভিমানী ছিলেন যে কারোর সামনে হাত পাতার থেকে ভালো ওনাদের জন্য মরে যাওয়া ছিল। আর একদিন হ্যাঁ বলুন। মা, আমার নাম হরিপ্রসাদ আছে। আপনি আমাকে জানেন না। আমি বিমলার বাবা আছি। আরে, আপনি বিমলা বৌদির বাবা? নমস্কার আঙ্কেল। নমস্কার। আই এম সো সরি, আমি আপনাকে চিনতে পারিনি, কারণ আজ প্রথমবার দেখলাম আপনাকে। কোনো ব্যাপার নেই। আসুন প্লিজ, হ্যাঁ, বসুন। হ্যাঁ আঙ্কেল বলুন। দেখো মেয়ে, আমি খুব তাড়াতাড়িতে আছি, কিন্তু তোমার সাথে আলাপ করেও প্রয়োজন ছিল। কি তুমি জানো যে তোমার বাড়িতে কি হচ্ছে? কি চলছে? তোমার মা বাবা দুজন প্রচুর কষ্টতে আছে। কষ্টে আছেন? হ্যাঁ, আর ওর দায়িত্ব আমার মেয়ে বিমলা আর তোমার দাদা আছে। দুজন রাত দিন মিলে উনার অপমান করছেন। কি? হ্যাঁ, তোমার মা বাবা তোমার ভবিষ্যৎটা নিয়ে অনেক চিন্তে আছেন। কেননা তুমি কিছু দিনের মধ্যে যদি বম্বে যাও আর তারপরে ফিরে পুনা চলে আসো, এই জন্যে তুমি জানতেই পারো না। তোমার দাদা নে ট্রান্সপোর্টের সারা ব্যবসা বিক্রি করে দিয়েছে, আর আঁকে বন্ধ করে আমার মেয়ের বলার পথে দিক থেকেই চলতে যাচ্ছে। নন্দনী মা, যদি তোমার মা বাবাকে তাড়াতাড়ি ওই বাড়ি দিয়ে না সরাতে পারলে ওনারা নিজে ঘুটে ঘুটে মরে যাবে। বাস মা, আমাকে এতই বলার ছিল। এবার আমি আসছি। আরে, তুমি এখন পর্যন্ত তৈরি হওনি? তাড়াতাড়ি করো, নন্দিনী আসার সময় হয়েছে। দাঁড়াও, এই নাও। কি আছে এটা? তোমার থেকে তুমি বিরক্ত হয়ে গেছি প্রদীপ। তুমি জানো না এই পেপারসে আমাদের নন্দিনীর সিগনেচার লাগতো? ও, আই এম সরি। এইখানে দাও। তোমার বোনের এমনিতেই আসার আর যাওয়ার তাড়া লেগে থাকে, আর যখন আসবে আসতেই সিগনেচার নিয়ে নেবে। ওকে। একটা কথা আর, বুড়ো আর বুড়ি যেন এই কথা একবারও টের না পায়।
এমনিতেও ওদের মনে কোথায় আছে যে নাসিকের প্রপার্টি ওনারা নন্দিনী নামে করে রেখেছে? বুঝেছো তুমি? সুইটহার্ট, ইউ আর জিনিয়াস। ড্যাড, আমার তো সবকিছু আমার হাত থেকে নিয়ে নিলে তুমি। এবার তুমি তোমার বোনেরও সবকিছু কেড়ে নিতে চাও। ভালো ছেলে তো তুমি কোনোদিন ছিলেই না। অ্যাটলিস্ট একটা ভালো দাদা তো হতে পারতে। মিস্টার মনোহর অবস্থি, চুপ থাকুন আপনি। চুপ করো তুমি। আমাদের জীবন তুমি তো নষ্ট করেই দিলে, আর আমরা সবকিছু সহ্য করলাম। নিজের মেয়েকেও জানতে দিলাম না এই সব। আরে কালকে ওর বিয়ে হবে, জমিটা ওর জন্য তো ছেড়ে দিতে। এবার আপনি চুপ করে থাকবেন, কিচ্ছু বলবেন না। আরে তুমি এর মুখে কেন লাগছো? এ ও প্রদীপ নয় যাকে আমরা জন্ম দিয়েছিলাম। এ তো নিজের বউয়ের গুলাম। খবরদার, এবার যদি একটা কথা আমার স্বামীর নামে বলবেন তো। চেঁচাচ্ছিস কেন? মিথ্যা কথা বলছি না আমি। আরে আমি তো তোর এই ঘরে পাও রাখতে চাই না। শুনছো, এত অপমান সহ্য করা থেকে ভালো তো আমরা রাস্তায় গিয়ে বসি। চলো। হ্যাঁ হ্যাঁ, আপনি চলে যাচ্ছেন না কেন? আরে হ্যাঁ, চলে যাব। আমি নন্দিনীর অপেক্ষা করছি। ও এখানে চলে আসলেই আমি চলে যাব। শুনছো কি বলছে এরা? হ্যাঁ শুনছি, আপনারা এক্ষুনি যাবেন। না, আমি যাব না। দেখছি তুমি কি করতে পারো। আমি বললাম ফাইলটা না, ছাড়ুন। ছাড়বো না। আমি বললাম ফাইল ছাড়ুন। না। ও ও ও ও নির্মলা, নির্মলা, নির্মলা। বাবা, বাবা! নন্দিনী, যদি দুনিয়াতে এমন ভাই, এমনই ছেলে হতে থাকে, তো সবার সম্পর্কের ওপর থেকে বিশ্বাস উঠে যাবে। আর রিচা, তারপর যা যা বিমলা বৌদি চাইতে থাকলো তাই তাই হতে থাকলো। কেমিক্যালের বিজনেসে লাগানো সব টাকা পয়সা ডুবে গেছিল। ট্রান্সপোর্টের বিজনেস তো আগেই ডুবে গেছিল। এবার ওদের নজর আমার নাসিকের জমির ওপর ছিল, যেটাকে হাতানোর জন্য আমার দাদা বৌদি নকল কাগজ তৈরি করে, আর তাতে আমার জালি সই করে নেয়। কিন্তু নন্দিনী, এই অপরাধের জন্য তো জেলের ভেতরে থাকা উচিত। এই শাস্তিতে ওদের কি হবে? তাহলে ওদের শাস্তি তো আমি নিজে দেব। হ্যাঁ, আমি ওদেরকে শাস্তি দেব। নন্দিনী, তুমি আমাকে বলো, আমি তোমার কি সাহায্য করতে পারি? রিচা, শুধু তুমি আমার সাহায্য করতে পারো। তুমি নাসিকের জমিটার ডিল করো, আর যাও নকল কাগজ আছে ওগুলো সব সামনে চলে আসবে। আর তারপরে কি করার আছে সেটা আমি দেখে নেব। ঠিক আছে নন্দিনী, এরামই হবে। আরে গিরধারী সাহেব, যখন আপনি আমাকে বলে দিয়েছেন তখন আপনি কেন চিন্তা করছেন? আপনি একদম নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, সেই দামেই বিক্রি করাবো যেই দামে আপনি আমাকে বলেছেন। আর এত পশ এলাকায় এত ভালো ফ্ল্যাট আছে, কত গ্রাহক রেডি আছে নেবার জন্য। আপনি কেন চিন্তা করছেন? হ্যাঁ হ্যাঁ, সেই দামেই বিক্রি হয়ে যাবে, 1 মাসের ভিতরেই হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। আরে রিচাজি, আসুন, বসুন। থ্যাংক ইউ। আর বলুন রিচাজি, খান্না সাহেব কেমন আছেন? একদম ভালো আছেন। মিস্টার প্রদীপ অবস্থির সাথে দেখা করতে চাই। প্রদীপ অবস্থির সঙ্গে? কিন্তু আপনার বাবা তো প্রদীপ অবস্থির ফ্ল্যাট নেবার জন্য ডিল ক্যান্সেল ছিল। অ্যাকচুয়ালি আমি ফ্ল্যাটের ব্যাপারে কথা বলতে আসিনি। আচ্ছা, তাহলে কিসের জন্য এসেছেন আপনি? মিস্টার প্রদীপ অবস্থির একটা বোন ছিল, নন্দিনী অবস্থি। ওর নামে কোনো নাসিকে জমি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি। প্রদীপ অবস্থি আমায় বলেছিলেন।
আর আমি এটাও জানি যে অবস্থিবাবু ওই জমিনটাকে বিক্রি করতে চাইছেন। তাহলে ব্যাস আমি ওই জমিটা কিনতে চাই। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি আজকেই অবস্থিবাবুর সঙ্গে কথা বলে নিচ্ছি, আর ওনার সঙ্গে বিকেলে দেখা করার জন্য টাইম নিয়ে নিচ্ছি। তারপর আপনাকে ফোন করে আমি জানিয়ে দেবো। হ্যালো অবস্থিবাবু, আরে আহমদ দা, আপনি? আমি আপনার এই ফ্ল্যাটের জন্য পার্টি নিয়ে আসছি। হ্যাঁ, কোথায় আছে পার্টি? তুমি তুমি জার্নালিস্ট আছো না? দেখুন, আমি কোনো জার্নালিস্ট নই। অ্যাকচুয়ালি আমি এই ফ্ল্যাটটা দেখতে চাইছিলাম কারণ কেউ আমাকে বলেছিল যে এই ফ্ল্যাটটা হন্টেড। দেখুন, আপনার ভুল হয়েছে, কোনো হন্টেড নেই। আরে অবস্থিবাবু, আপনি কি সব কথা এই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নেবেন? আই এম সরি, প্লিজ কাম। আসুন। আসুন আহমেদ দা। বাবলি, ইনি মিস খান্না আছেন। এ আমাদের ফ্ল্যাট হাই। আর নাসিকে জমিন নেওয়ার ইন্টারেস্টেড। আর ইনি আহমেদ দাদা আছেন, স্টেট এজেন্ট। হ্যালো ম্যাডাম। হ্যালো। প্রদীপ বাবু কিছুক্ষণ পর এনার বাবা খান্না সাহেব আসছেন। হ্যাঁ ততক্ষণ আপনি প্রপার্টির কাগজগুলো দেখিয়ে দিচ্ছেন না কেন? হ্যাঁ, কেন না? বাবলি, পেপার নিয়ে আসো। ওকে। প্লিজ আসুন, বসুন। আসুন ম্যাডাম। থ্যাংক ইউ। আরো বলুন আহমেদ দা। সব ঠিকঠাক চলছে, আপনি বলুন। সব ভালো আছে। মিস্টার অবস্থি, আমি একটা কথা জানতে চাই। প্লিজ জিজ্ঞেস করুন। আপনার বোন নন্দিনী নাসিকের পেপার কবে সাইন করেছিল? এটা কি ধরনের কথা করছেন আপনি? যখন আমার বাবা এই ব্যবসার প্রপার্টি আমার নাম করেছিল, ওই সময় সাইন করিয়েছিলেন। এই হলো সেই ফাইল। মনে হচ্ছে খান্না সাহেব চলে এসেছেন। আপনি বসুন অবস্থি বাবু, আমি গিয়ে দেখছি। প্লিজ। আরে খান্না সাহেব আপনি? ইনি এসিপি রাঠৌর সাহেব। হ্যালো স্যার। হ্যালো। আসুন, আপনারই অপেক্ষা করছিলাম। আসুন খান্না সাহেব, প্লিজ কাম। আরে আইসিপি সাহেব, আপনি এখানে? মিস্টার খান্না আমাদের পুরনো বন্ধু আছে, প্রদীপ হ্যালো। অবস্থি। ইনি বললেন একটা প্রপার্টি ডিল করছি, আর অ্যাজ আ উইটনেস সাইন করে দিন। আমি চলে আসলাম। মোস্ট ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। মা, তুমি নাসিকের জমিনের কাগজগুলো দেখে নিয়েছো তুমি? হ্যাঁ বাবা, মিস্টার প্রদীপ অবস্থি একজন ফ্রড। আর এই পেপারসে উনি ওনার বোনের নকল সাইন করেছে। এটা কি বকবাস করছেন আপনি? আমি কোনো জালি সাইন করাইনি। নিশ্চয়ই। আর এটাকে সত্যি প্রমাণ করার জন্য আপনার কাছে কি প্রমাণ আছে? আর একে নকল সাবিত করার জন্য আপনার কাছে কি সবুত আছে? আমার কাছে? নন্দিনী? প্রমাণ আমি। না। নন্দিনী, না না। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও নন্দিনী। আমি এই সুযোগেরই অপেক্ষায় ছিলাম। তুমি তো খুব পরিষ্কার করে আমার মা বাবাকে আত্মহত্যা করতে বাধ্য করে দিলে, আর ওদের বাঁচাতে বাঁচাতে আমিও মৃত্যুর শিকার হয়ে যাই। না। আর তুমি খুব সহজেই পুরো সম্পত্তি হাতিয়ে নিলে। না নন্দিনী। এই সব নষ্টের গোড়া হলো এই মহিলা। মিস্টার অবস্থি, কি আপনি নিজের মা বাবার খুনি আছেন? না না না। খুনি? খুনি তো এদের জন্য খুবই ভালো শব্দ। না না।
বিশ্বাসঘাতক, শয়তান, রাক্ষস, কি বলবো তোমায়? এরা আমার মা বাবাকে অনেক অপমান আর অসম্মানের জীবন দিয়েছে। ওনাদের এতটা জ্বালিয়েছে যে ওনাদের আত্মহত্যা করতে হয়েছে। বলো বলো, এটা কি সত্যি না নয়? সত্যি আছে, এটা সত্যি। নন্দিনী, আমি এই মহিলার বয়কাবেতে এসে গেছিলাম, আর আর আমার থেকে ভুল হয়ে গেছে নন্দিনী, আমার থেকে ভুল হয়ে গেছে। আমার সাথে তুমিও তোমার বাবা মায়ের কুসন্তান। না, আমি কিচ্ছু করিনি। আমি যা করেছি তোমার কথাই করেছি, আমি কিচ্ছু করিনি। তুমি একদম ঠিক বলছো। তুমি তো তাও পরের ঘর থেকে এসেছিলে। কিন্তু দাদা, তুমি, তোমার কি হয়ে গেছিল? তুমি তো ওনাদের নিজের সন্তান ছিলে। তোমার রক্ত এতটা সাদা কি করে হয়ে গেল? মিস্টার প্রদীপ অবস্থি, কাউকে আত্মহত্যা করার জন্য মজবুর করা, এ হত্যা থেকে বড় ক্রাইম আছে। আর তুমি আমার সামনে এখন নিজে স্বীকার করেছো যে তুমি নিজের মা বাবাকে আত্মহত্যা করার জন্য মজবুর করেছো। তোমার মতন লোকজনকে আমার বুকে কোনো হমদর্দি নাই। নন্দিনী, আমার থেকে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে হত্যা করনি, কিন্তু তুমি আমার মা বাবাকে অনেক অপমান আর অসম্মানের জীবন দিয়েছো। তুমি ওদের মৃত্যুর জন্য দায়ী, না না, আর সেই জন্যে আমি এখানে এসেছি। নন্দিনী, তোমার কোনো ভুল হয়েছে। আরে তুমি তো পুনেতে ছিলে, মা বাবা এইখানে ছিল। তাহলে তুমি আমাকে সত্যি বলতে চাও? চলো সত্যিটা আমি তোমাকে বলি। নিজের বক্তব্য নয়, মা বাবার বক্তব্য। না না, মা বাবা, দাদা এটা বলতে চাইছে যে তোমরা দুজন আত্মহত্যা দাদার জন্য করনি। না না, যদি আমি এটা জানতাম যে তোর মতো ছেলে আমার পেটে আছে, তাহলে আমি তোকে জন্মের আগেই মেরে ফেলতাম। আর বাবলি, তুমি আমায় কি দিয়েছো? আরে আমরা কত স্বপ্ন দেখে আমার ছেলেকে বিয়ে দিয়েছিলাম। তুমি আমাদের বউয়ের না, মেয়ের সম্মান দিয়েছি, আর তুমি আমাদের কি দিলে? মৃত্যু। ভগবান নাই কাউকে এরকম ছেলে ঠিক, নাই এরকম বউ। ব্যাস, এবার তোমাদের দুজনকে ওই শাস্তি দেওয়া হবে যেটা তোমরা আমার মা বাবাকে দিয়েছো। না 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 না, না, নন্দিনী ক্ষমা করো, আমাকে ক্ষমা করে নন্দিনী। দাও, আমাকে ক্ষমা করে দাও। না না না, নন্দিনী। আমাকে ক্ষমা করে দাও নন্দিনী। না না!